প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় আজকেও এসে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়টি নিয়ে। আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় সেট ফাংশন। ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ জাভেদ হোসেন, সহকারী শিক্ষক, শালবন মাধ্যমিক বিদ্যালয়। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। দেখো, আজকের এই আলোচনা শুরু করার পূর্বে আমরা কোনো ফাংশন একক কিনা, কখন একটি ফাংশন একক হবে, কখন একটি ফাংশন একক হবে না, সেটি আমরা দেখার মাত্রই বলে দিতে পারবো। তার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বা মনে রাখতে হবে। তাহলে দেখো, একক ফাংশন হওয়ার শর্ত। তো একক ফাংশন হওয়ার যে শর্তটি সেটি হচ্ছে x এর কেবলমাত্র একটি মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাওয়া যাবে। যদি x এর কেবলমাত্র একটি মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাই, তাহলে সেক্ষেত্রে বুঝবো আমরা ফাংশনটি একক। এখন জানবো আমরা একটি ফাংশন কখন একক হবে না। একক ফাংশন না হওয়ার যে তিনটি শর্ত রয়েছে, সেই শর্তগুলো হচ্ছে, প্রথম শর্তটি হচ্ছে y equal to x to the power জোড় সংখ্যা। তো y equal to যদি x to the power জোড় সংখ্যা, that means x to the power 4, x square, x to the power 6 যদি এমন হয়, সেক্ষেত্রে বুঝবো আমরা এটি একক ফাংশন নয়। এরপরে দেখো, y equal to মডুলাস x যুক্ত রাশি। কোন একটি রাশি যদি মডুলাস হয় এবং সেটি যদি x যুক্ত রাশি হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমার এটি একক ফাংশন নয়। তৃতীয় শর্তটি হচ্ছে y equal to ত্রিকোণমিতিক রাশি। তো যদি ত্রিকোণমিতিক কোনো রাশিও হয়, সেক্ষেত্রে বুঝবো আমরা ফাংশনটি একক ফাংশন নয়। তো এই শর্তগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে একটি ফাংশন দেখা মাত্রই আমরা বুঝবো সেটি একক অথবা একক নয় কিনা সেটি বুঝতে পারবো। তো আমরা আজকে বেসিক্যালি যে প্রশ্নগুলো আলোচনা করব, সেটি হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়ে কিভাবে ডোমেন নির্ণয় করতে হয়, কিভাবে কখন একক হবে, কখন একটি ফাংশন সার্বিক, তার বিপরীত ফাংশন কি হবে, আমরা সেটি সম্পর্কে জানবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে f such that r হচ্ছে সকল রিয়েল নাম্বার, এরপরে হচ্ছে যেন, এবং g যেন r, অর্থাৎ g সকল রিয়েল নাম্বার। এখানে দেখো, এক নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, এক নম্বরে যে উদ্দীপকটি দেওয়া আছে, সেটা হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। দুই নাম্বার যে উদ্দীপকটি দেওয়া আছে, সমীকরণটি দেওয়া আছে, সেটি হচ্ছে জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান। এই দুইটি উদ্দীপকের স্টেপের আলোকে আমরা এখানে পাঁচটি অঙ্ক সাজিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটি ক নাম্বারে দেওয়া আছে, এফ এর ডোমেন নির্ণয় করো, জি এর ডোমেন নির্ণয় করো। তো এফ এর ডোমেন যদি আমি নির্ণয় করতে জানি, জি এর ডোমেনও আমরা নির্ণয় করতে পারবো। খ নম্বরে দেওয়া আছে, দেখাও যে জি ফাংশনটি একক ফাংশন। কখন একটি ফাংশন একক হবে সেটি আমরা করতে পারবো। জি ফাংশন যদি একক ফাংশন নির্ণয় করতে জানি আমরা, তাহলে ফাংশন অফ এক্সও যে একক ফাংশন সেটিও আমরা বের করতে পারবো। অর্থাৎ যে কোনো ফাংশন একক কিনা সেটা করতে দিলে আমরা বের করে দেখাতে পারবো। গ নম্বর প্রশ্নটি দেখো, দেখাও যে জি ফাংশনটি সার্বিক। জি ফাংশনটি এখানে সার্বিক ফাংশন, সেটি আমরা দেখাতে পারবো। গ নম্বরে দেওয়া আছে, ফাংশন অফ এক্স এর বিপরীত ফাংশন নির্ণয় করো। ফাংশন অফ এক্স এর বিপরীত ফাংশন প্রশ্নটি এভাবেও ডিরেক্টলি থাকতে পারে, অথবা এটাকে ইনডিরেক্টলি একটু গুছিয়ে দিতে পারে। সেটি হচ্ছে এফ ইনভার্স ওয়ান এক্স নির্ণয় করো। এটাও হচ্ছে ফাংশন অফ এক্স এর বিপরীত ফাংশনের সেম কথা। তো এখানে দেখো, থ্রি এফ ইনভার্স ওয়ান এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তো এই পাঁচটি প্রশ্ন আমরা সমাধানের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল এফ এর ডোমেন নির্ণয় করো, জি এর ডোমেন নির্ণয় করো। তাহলে আসলে আমরা এফ এর ডোমেন নির্ণয় করবো। আমরা আগে লিখবো, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টোয়াইস এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এখানে দেখো, ফাংশন অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, এই ফাংশনটি তখনই সংজ্ঞায়িত হবে যদি এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো, অর্থাৎ যে ফাংশনের হর, ভগ্নাংশের যে হর থাকবে, হর নট ইকুয়াল টু জিরো লিখতে হবে আমাদের। এটা আমাদের মেইনলি মনে রাখতে হবে। তাহলে দেখো, এখানে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স নট ইকুয়াল মাইনাস ওয়ানকে যখন বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করব, তখন সেটা হয়ে যাবে প্লাস এর ওয়ান। এখানে প্লাস এর ওয়ান, তাহলে আমরা লিখতে পারি এক্স নট ইকুয়াল টু প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে ওয়ান পেলাম। তাহলে এক্স এর মান ওয়ান হতে পারবে না, নট ইকুয়াল মানে কি ওয়ান হতে পারবে না। সেক্ষেত্রে আমার এফ এর ডোমেন হবে আর, অর্থাৎ সকল রিয়েল নাম্বার মাইনাস ওয়ান, ওয়ান ব্যতীত সকল রিয়েল নাম্বারই হচ্ছে আমার এফ এর ডোমেন।
তো এফ এর ডোমেন যদি আমার এটা হয়, তাহলে আমরা আশা করি জি এর ডোমেনও তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, জি এর ডোমেন নির্ণয় করার জন্য আমরা আগে লিখব, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এটি লিখব। এক্ষেত্রে আমরা লিখব, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান। তো জি অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি, এটিও সংজ্ঞায়িত হবে যদি কি হবে, টোয়াইস এক্স প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো। এই যে টোয়াইস এক্স প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, তো এখানে যদি টোয়াইস এক্স নট ইকুয়াল আর প্লাস ওয়ানকে যদি আমরা পক্ষান্তর করি, সেটি হয়ে যাবে মাইনাস ওয়ান। এই যে মাইনাস ওয়ান, তাহলে টু এর সাথে এক্স এর সাথে টুটা গুণ আকারে আছে, সেটাকে পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে চলে যাবে ওয়ান এর নিচে। তাহলে আমরা লিখতে পারি এক্স নট ইকুয়াল টু মাইনাস, আর ওয়ান এর নিচে টু ভাগ আকারে চলে যাবে, তার মানে ওয়ান বাই টু। সুতরাং আমরা এখানে পাচ্ছি জি এর ডোমেন, তাহলে ডোমেন ইকুয়াল আর মাইনাস মাইনাস ওয়ান বাই টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু ব্যতীত সকল রিয়েল নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এখানে ডোমেন নির্ণয় করা শিখেছি। আমরা খ নম্বরে চলে যাব, এক এক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো, আমাদের এখানে দেওয়া আছে, দেখাও যে জি ফাংশনটি এক এক ফাংশন। তাহলে এখানে দিয়েছে জি ফাংশনটি এক এক ফাংশন, সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। এক এক ফাংশন নির্ণয় করার জন্য আমাদেরকে বেসিক্যালি যে দুটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এ ও বি এর মান নিতে হবে অবশ্যই ডোমেন থেকে। এ এবং ভি, এখানে আমি এ এবং ভি লিখেছি, তোমরা চাইলে অনেক ক্ষেত্রে এখানে এক্স ওয়ান ও এক্স টু ও লেখা যায়, তো তোমরা এক্স ওয়ান এক্স টু ও লিখতে পারো। তাহলে এক্স ওয়ান ও এক্স টু মান নিতে হবে অবশ্যই ডোমেন থেকে। আচ্ছা, দ্বিতীয় যে সত্যটি, সেই সত্যটি হচ্ছে জি অফ এ ইকুয়াল জি অফ বি ধরিয়া এ সমান বি প্রমাণ করে দেখাতে হবে। অথবা তোমরা বলতে পারো জি অফ এক্স ওয়ান সমান জি অফ এক্স টু ধরিয়ে এক্স ওয়ান সমান এক্স টু প্রমাণ করতে হবে। এখানে যে দুইটি তথ্য দিয়েছি, এই দুইটি তথ্য যদি আমরা সাকসেসফুলি, অর্থাৎ খুব ভালোভাবে যদি আমরা এই দুইটিকে সফলতার সহিত যদি আমরা এই দুইটি সংখ্যা প্রমাণ করে দেখাতে পারি, এই দুইটি তথ্যকে যদি আমরা অ্যাপ্লাই করে সাকসেসফুল হই, সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের ফাংশনটি এক এক ফাংশন। তাহলে আসো আমরা চেষ্টা করব এখন করার জন্য। দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান। এখন দেখো, মনে করি এ কমা বি বিলংস টু ডোম জি, অর্থাৎ এ এবং বি আসবে ডোমেন জি এর ডোমেন থেকে। এই যে জি আছে, জি এর ডোমেন থেকে এ ও বি অবশ্যই আসবে। তাহলে এ ও বি, অথবা এখানে লিখতে পারি এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডোম জি। একই কথা, যেভাবে তোমরা এক্স ওয়ান ধরে করো অথবা এ বি ধরে করো, যেটা ধরে করো একই মানই আসবে। তাহলে আসার সংজ্ঞা অনুসারে পাই জি অফ এ ইকুয়াল জি অফ বি। এখানে দেখো জি অফ এ, এখানে জি অফ এক্স ছিল, এক্স এর পরিবর্তে যেহেতু এ লিখেছি, তাহলে যেখানে যেখানে আমাদের এক্স রয়েছে সেখানে সেখানে আমরা এ লিখব। তাহলে আমরা এখন লিখতে পারি এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এ প্লাস ওয়ান। আচ্ছা, এই যে এ মাইনাস থ্রি টু এ প্লাস ডিভাইডেড বাই টু এ প্লাস ওয়ান ইকুয়াল, যেহেতু জি অফ বি অর্থাৎ এক্স এর পরিবর্তে বি বসবে, তাহলে আমরা লিখবো এখানে বি মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু বি প্লাস ওয়ান। বি মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু বি প্লাস ওয়ান। এখন আমরা এটাকে আর গুণন করব। যদি আর গুণন করি, সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, এদিকে তাকাও। এই টু দ্বারা উপরের দুইটা সংখ্যাকে আমরা আগে গুণ করব। টু বি দ্বারা যখন গুণ করব, তখন দেখো টু বি এর সাথে গুণ করলে হবে টু এ বি, লিখলাম টু এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, তিন দুগুণে ছয় অর্থাৎ সিক্স বি। তাহলে টু বি দ্বারা এ মাইনাস থ্রি কে গুণ করা শেষ, এখন প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস থ্রি কে গুণ করব। প্লাস ওয়ান দ্বারা যখন এ মাইনাস থ্রি কে গুণ করব, তখন দেখো এ ওয়ানের সাথে গুণ করলে এ, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি ওয়ানের সাথে গুণ করলে থ্রি এ কে থ্রি ইকুয়াল। এখন আমরা এই দুইটি অংশ আর গুণন করব। এখানে যদি আর গুণন করি, দেখো টু এ বির সাথে যখন গুণ হবে তখন হবে টু এ বি, টু এ বি, তাহলে টু এ বি গুণ করা শেষ। এখন টু এ দ্বারা মাইনাস থ্রি কে গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার তিন গুণে ছয় অর্থাৎ সিক্স এ। তাহলে টু এ দ্বারা উপরের দুইটা সংখ্যাকে গুণ করা শেষ, এখন প্লাস ওয়ান দ্বারা উপরের দুইটা সংখ্যাকে গুণ করব।
তাহলে বি 1 এর সাথে গুণ করলে বি এ কে বি, প্লাস আর মাইনাসে মাইনাস, 3 এর একে গুণ করলে 3 একে 3। এখন আমরা এর সংখ্যাগুলোকে একদিকে নিব, বি এর সংখ্যাগুলোকে একদিকে নিব। দেখো এখানে আমার রয়েছে 2ab, এখানে 2ab, তো এটাকে যখন ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব তখন 2ab আমার কাটা চলে যাবে, বাদ পড়বে। এরপরে দেখো এখানে মাইনাসের 3, এখানে মাইনাসের 3, এই মাইনাসের 3টাকে যখন পক্ষান্তর করে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে প্লাসের 3, তাহলে প্লাসের 3 এবং মাইনাসের 3 কাটা যাবে। তাহলে দেখো এখানে থাকতেছে a, আর মাইনাস একে যখন -6 একে যখন পক্ষান্তর করে বাম দিকে আনবো তখন এটা হয়ে যাবে প্লাসের 6a। আর এখানে থাকবে বি, আর মাইনাসের 6b কে যখন বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্তর করবো তখন এটা হয়ে যাবে প্লাসের বি, 6b। তাহলে এখানে হচ্ছে প্লাসের 7b, এখানে হচ্ছে প্লাসের, এখানে হচ্ছে প্লাসের 7a, এখানে হবে প্লাসের 7b। উভয় দিক থেকে যদি আমি 7 7 বাদ দিয়ে দিই, অথবা আমি যদি বলি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 7 বাদ পড়বে, আমার থাকবে a সমান b। তাহলে দেখো আমি ধরলাম এখানে g অফ a আর সমান g অফ b, কিন্তু সেখান থেকে আমি প্রমাণ করে নিয়ে আসলাম a সমান b। এই যে আমার 2 নম্বর সত্যটা ফিল আপ হয়েছে এখানে। এই জন্য আমরা বলতে পারি g অফ x ফাংশনটি একক ফাংশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একক ফাংশন নির্ণয় করতে হয়। চলো এর পর্যায়ে আমরা চলে যাব পরবর্তী ঘ নাম্বার প্রশ্নটি। ঘ নাম্বার প্রশ্নটি করার জন্য দেখো এখানে দেখাও যে জি ফাংশনটি সার্বিক। তাহলে একটি ফাংশন কখন সার্বিক হবে, কিভাবে সার্বিক হবে, আমরা সেটি আজকে লেখার চেষ্টা করব। তাহলে দেখো ঘ ধরি আমরা একটা অজানা মান এখানে y নিলাম, তুমি চাইলে এখানে y না নিয়ে p q যে কোনো একটা মান নিতে পারো। তাহলে y ইকুয়াল g অফ x। আচ্ছা, তাহলে y ইকুয়াল এই যে g অফ x এর একটা মান আছে। g অফ x এর মান হচ্ছে x মাইনাস 3 ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস 1। তাহলে g অফ x এর পরিবর্তে আমি এটা লিখলাম। তো অতএব আমরা পাচ্ছি y ইকুয়াল টু এটি। এখন আসো y এর নিচে মনে করি যদি 1 থাকে, কারণ একটি পূর্ণ সংখ্যার নিচে আমরা সব সময় জানি পূর্ণ সংখ্যার হর 1। তাহলে 1 যদি থাকে 1 গুণ হবে আর গুণন করলে x মাইনাস 3 এর সাথে, আর y গুণ হবে টোয়াইস এক্স প্লাস 1 এর সাথে। যদি আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি টোয়াইস এক্স প্লাস 1 এর সাথে যখন y গুণ হবে তাহলে y টোয়াইস এক্স এর সাথে গুণ করলে হবে টোয়াইস এক্স ওয়াই, 2xy প্লাস y 1 এর সাথে গুণ করলে y ইকুয়াল 1 এর সাথে যদি আমি x মাইনাস 3 গুণ করি তাহলে সেখানে x মাইনাস 3 পাবো। এক্ষেত্রে আমরা y তে এই পাশে রাখবো, আর প্লাস 3 মাইনাস 3 এদিকে পক্ষান্তর করলে হবে প্লাস 3 ইকুয়াল এখানে হচ্ছে x, আর প্লাসের টোয়াইস 2xy যদি পক্ষান্তর করে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি সেটি হয়ে যাবে মাইনাসের 2xy। আচ্ছা, এখানে দেখো y প্লাস 3, এখানে x এখানেও x, তাহলে দুই জায়গায় যেহেতু x রয়েছে তাহলে এখান থেকে একটি x কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা একটা x কমন নিলাম। x কমন নেওয়ার পরে এখানে x কমন চলে গেছে, সেখানে আর থাকবে 1 মাইনাস, এখান থেকে টোয়াইস x থেকে x কমন চলে গেছে তাহলে সেখানে আর থাকবে মাইনাস, সেখানে আর থাকবে মাইনাস 2y। এই যে মাইনাস 2y। আচ্ছা, যেহেতু আমরা x এর মান বের করব তাহলে x টা যদি এখানে রাখি, 1 মাইনাস 2y টা x এর সাথে গুণাকার আছে, এটা ভাগাকার হয়ে গেলে y প্লাস 3 এর নিচে ভাগাকারে চলে যাবে। অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল টু y প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y বিলংস টু r, যদিও কেবল যদি, আচ্ছা এটা আমরা ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে এই অংশটি এর আগে করেছি, অর্থাৎ y মাইনাস 1 মাইনাস 2y নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডোমেন হওয়ার জন্য শর্ত হচ্ছে এত সমান 0 হতে পারবে না। আচ্ছা, তো এত সমান যদি 0 না হয় আমরা এখানে এখন পক্ষান্তর করে দিই। তো পক্ষান্তর যদি করে দিই তাহলে 1 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু হবে 2y, সেহেতু আমরা y ইকুয়াল টু পাবো 1 বাই 2, y নট ইকুয়াল টু 1 বাই 2 হয়। তো দেখো g অফ x এর রেঞ্জ r মাইনাস 1 বাই 2 ইকুয়াল কোডোমেন, অর্থাৎ যা রেঞ্জ তাই কি হবে, এর কোডোমেনও একই হবে, একই হচ্ছে এখানে। আচ্ছা, তো কোডোমেন, তাহলে আমরা বলতে পারি সেহেতু g অফ x ফাংশনটি সার্বিক ফাংশন। তাহলে এই ফাংশনটি সার্বিক ফাংশন দেখানো হলো। তা আশা করি তোমরা এই 3টি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আরেকটি ক্লাসে ঘ এবং ঙ এই দুটি প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেই পরবর্তী লেকচারে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করা দেখাবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।